স্পেশালি টার্গেট করেছে আমাকে, ভেবেছে যে আমি যদি সরে যাই তার মধ্যে আন্দোলন শেষ হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি ডিএ আন্দোলন স্বচ্ছনীয় ইত্যাদি এবং স্বচ্ছভাবে প্রত্যেকটা সেক্টরে বা ক্ষেত্রে কর্মচারী নিয়োগ, এই তিনটি ইস্যু নিয়ে মূলত সংগ্রামী যৌথ মঞ্চ তাদের দাবি দেওয়া নিয়ে নানারকম আন্দোলন গড়ে তোলে এবং সংগ্রামী যৌথ মঞ্চ তারা তার আন্ডারে এই যে কনসলিডেটেড প্রোটেস্ট, এই যে কনসলিডেটেড আন্দোলন হয়, সে আন্দোলন যে সরকারের উপর যথেষ্ট প্রভাব ফেলেছে তার কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবরের মধ্য দিয়ে সেটা আঁচ পেয়েছিলাম। সংগ্রামী যৌথ মঞ্চ র্যালি করেছিল, ক্যাম্পেনিং করেছিল, তারা ধর্মঘট করেছিল, কর্মবিরতি করেছিল, ইত্যাদি নানা রকম ইস্যু তারা সংগঠিত করতে পেরেছিল সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে। তার জন্যই সংগ্রামী যৌথ মঞ্চের যিনি ছিলেন কর্ণধার ভাস্কর ঘোষবাবু, তার উপরে কিন্তু নানা রকম খাড়া নেমে আসেন এবং অপরাপর যারা ছিলেন ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের উপরে কিন্তু নানা রকম সময় নানা রকম সমস্যা নেমে আসার সংবাদ আমরা শুনতে পাই। তো আজকে আমরা শুনব যে ভাস্কর ঘোষবাবু নিজে তিনি ঘোষণা করছেন যে কত রকম সমস্যা তার উপর প্রভাব ফেলেছিল। অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চকে বন্ধ করার জন্য সরকার কিন্তু কোনো যে প্রচেষ্টা করেনি তা নয়, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিল। অর্থাৎ যেমন আমরা বলতে পারি, ভাস্কর ঘোষবাবু নিজে বলেছেন যে ওনাকে এমপি টিকিটের অফার করা হয়েছিল। ভাবতে পারেন, মেম্বার অফ পার্লামেন্ট যে টিকিট পেতে 10 বছর থেকে 15 বছর একটানা রাজনৈতিক দল করতে, যে কোনো একটা রাজনৈতিক দল করতে হয় লব্ধ প্রতিষ্ঠ শুধুমাত্র একটা টিকিট পাওয়ার জন্য, ভাস্কর ঘোষ মহোদয়কে সেই টিকিটের অফার করা হয়েছিল, এমপি টিকিট। শুধু শর্ত একটা, যে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে সরে আসতে হবে। আমরা শুনে নিই উনি কি বলেছেন। এমপি সিটে মানে এটা কি দাঁড়ানোর প্রস্তাব ছিল? হ্যাঁ ছিল। কোন দলের তরফ থেকে? শাসক দলের তরফ থেকে। মানে রাজ্যের? হ্যাঁ। আমি বলছি সেক্ষেত্রে ওই প্রস্তাবটা কোন লেভেল থেকে এসেছিল আপনার কাছে? যেখান থেকে আসার কথা আর কি, যেখান থেকে সব ঠিকঠাক হয় সেখান থেকে। সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করেছিলেন মাধ্যমে? মাধ্যমে আমরা শুনলাম। এরপরে শুনব যে সংগ্রামী যৌথ মঞ্চকে বিনষ্ট করার জন্য, এই আন্দোলনকে দমানোর জন্য, থামানোর জন্য, আটকানোর জন্য, রেস্ট্রিক্ট করতে নানা রকম প্রলোভন দেখানো হয়েছিল। লোভ, প্রলোভন, আমরা শুনে নিই উনি কি বলছেন। থেমে থাকার প্রশ্নই নেই, কোনো কিছুই করতে পারেনি। প্রলোভন কাজ হয়নি, ব্ল্যাঙ্ক চেক, এমপি সিটে দাঁড়ানো, আন্দোলন থেকে সরে যাওয়া, বিভিন্ন রকম প্রলোভন, সেগুলো কোনো কিছুতেই কাজ হয়নি। আমরা শুনলাম। এরপরে শুনব মিথ্যে মামলা। একটা কথা আছে না, মিথ্যে মামলার মোড়কে আজ শাসক বক ধার্মিক, মিষ্টি সৃষ্টি তুষ্টিকরণে ক্ষমতায় থাকার বাল্মিক। এটা অবশ্য আমার নিজের লেখা, ভুলভ্রান্ত হতে পারে। তো সেই কথাটাই এখানে কিন্তু সম্পূর্ণভাবে ফলে যাচ্ছে। আমরা শুনে নিই ভাস্কর ঘোষ মহোদয় এই মিথ্যে মামলা সম্বন্ধে কী বলেছে। বলে যখন দেখলো যে হচ্ছে না, তখন মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা মামলা দিয়ে পরে ভেবেছিল যে জেলে ঢুকিয়ে যদি আন্দোলন থেকে সরিয়ে দেওয়া যায়। আমরা শুনলাম। অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ যে একটা মারাত্মক প্রভাব ফেলছে তার কিন্তু আমরা আভাস আগে পেয়েছি, এখনও পাচ্ছি, এবং ভাস্কর ঘোষ মহোদয়ের মধ্য দিয়ে বা তার মুখ দিয়ে যে সমস্ত কথাগুলো আমরা শুনছি, এটা বুঝতে পারছি যে যথেষ্ট প্রভাব না ফেললে যে সংগ্রামী যৌথ মঞ্চকে বন্ধ করার জন্য উঠে পড়ে লাগতো না। তবে ধন্যবাদ দেব আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ মহোদয়কে। ওনার যে ইনডমিটেবল স্পিরিট, ওনার যে অদম্য সাহস এবং উৎসাহ, আমরা শুনে নিই উনি প্রলোভন, লোভ এবং মিথ্যে মামলা ওনাকে যে জড়ানো হয়েছে বারবার বা জড়ানো হচ্ছে, অলরেডি 6টা কেস ওনার নামে দেওয়া হয়েছে
এবং শেষ পর্যন্ত উনি যে স্কুলে কর্মরত আছেন সে স্কুলে ওনার অভিযোগ, সত্যতা যাচাই করিনি আমি, কিন্তু ওনার অভিযোগ যে স্কুলে উনি কর্মরত আছেন সে স্কুলেও নাকি তার নানা রকম প্রভাব ফেলেছে। আমরা শুনে নিই উনি এই বিষয়ে কী কথা বলেছেন। এটাও যখন হলো না, তখন এবার মানে আমার চাকরি যে ক্ষেত্র সেখানে গিয়ে পড়ে নোংরা রাজনীতি শুরু করেছেন। এটার পিছনে সম্পূর্ণরূপে যারা আছেন তারা সেখানকার প্রভাবশালী লোকজন। আপাতত লোয়ার কোর্টে জামিনটা বাকি আছে। বিভিন্ন ধরনের প্রতিহিংসার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ সরকারি প্রতিহিংসা যেমন প্রথম থেকেই আমরা ফেস করছি এটাকে, এখন আরও তীব্রতর হয়েছে। ওরা স্পেশালি টার্গেট করেছে আমাকে, ভেবেছে যে আমি যদি সরে যাই তার মধ্যে আন্দোলন শেষ হয়ে যাবে। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের ভিতটাই বুঝতে পারেনি। এখানে ভাস্কর ঘোষ কোনো ফ্যাক্টর নয়, আর শত চেষ্টা করে ভাস্কর ঘোষকে সরাতে পারবেন না, এটা ক্যামেরার সামনেই বলে গেলাম। এখনো পর্যন্ত কতগুলো তাহলে কেস হলো আপনার নামে এই আন্দোলন করতে গিয়ে? এখনো পর্যন্ত 6খানা। পাণ্ডবেশ্বরে যেদিন আমার উপর আক্রমণ হয়েছে, আমাদের উপর আক্রমণ হয়েছিল, সেদিন তারা বন্দুক নিয়ে এসেছিলেন। যেটুকু খবর পেয়েছি যে আমাকে অপহরণ করার একটা ছক ছিল, অপহরণ করে আমাদের ওইখানে কলিয়ারি বেল্ট যে কোনো খাদানে ফেলে দিলে পরে হয়তো শেষ হয়ে যেত। পারেনি। এই রাজ্যের বেকার ছেলেমেয়েরা কাউকে ঘুষ না দিয়ে চাকরি পাবে কিনা সেটা আমাদের সামনে বড় প্রশ্ন। অভিযোগ করেছেন, বাস্তবিক বিশ্বাস করুন তাকে আমি চিনিও না, তিনিও আমাকে কোনোদিন দেখেননি। আমি তো চমকে গিয়েছিলাম। আদালত আমাকে রক্ষা কবচ দিয়েছে। সত্যের জয় একদিন হবে, সত্য প্রতিষ্ঠাও হবে। সেদিন পাণ্ডবেশ্বরে আমরা আক্রান্ত হয়েছিলাম শিশুদের খাদ্য চুরির প্রতিবাদ করতে গিয়ে, এবং সেই খাদ্যের চুরির ভাগ বিভিন্ন জায়গাতে পৌঁছায়। গোটা রাজ্য জুড়েই সেই শিশু খাদ্যের চুরি হয়, এবং সেই শিশু খাদ্য শুধু শিশু খাদ্য নয়, অন্তঃসত্ত্বা মহিলাদেরও খাদ্য চুরি হয়, গোটা রাজ্য জুড়েই হচ্ছে। তার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলাম, উল্টে অভিযুক্ত হয়েছি। অসুবিধা কিচ্ছু নেই। রাজ্যের শিক্ষিত মানুষ বিশ্বাস করেনি যে ভাস্কর ঘোষ সে কাজ করতে পারে, তারা মানুষ বিশ্বাস করেছে যে কাজ করেছে সেটা হচ্ছে যে একদম পুরো সাজানো ঘটনা। আমাকে যদি কালকে এসে পর কেউ বলে যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, আমি একদম বিচলিত নই, আমি মরতে রাজি আছি। কি কথা বলেছেন আমরা শুনলাম। অর্থাৎ বলতেই হবে যে যদি কোনো আন্দোলন সংগঠিত হয়, যদি কোনো আন্দোলন কনসলিডেটেড হয়, তাহলে তা কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছে ক্যাম্পেন, র্যালি বা ধর্মঘট বা কর্মবিরতির মধ্য দিয়ে। এবং এ কথাও বলতে কোনো দ্বিধা নেই বা কোনো বলতে সমস্যা হচ্ছে না যে যতদিন না পর্যন্ত এআইসিপিআই মেনে আমরা আমাদের ন্যায্য দাবি দাওয়া পূরণ করছি বা আমাদের ন্যায্য দাবি দাওয়া পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন, এই যে প্রতিবাদ, অবশ্যই সুষ্ঠু পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে সবার অধিকার আছে প্রতিবাদ করার, প্রতিরোধ করার, নিজের যে পাওনা গণ্ডা, সমাজের সব কিছু আর সব ঠিকঠাক রেখে নিজেদের পাওনা গণ্ডা বুঝে নেওয়ার যে আন্দোলন, প্রতিবাদ, সেটা কিন্তু সবার করার অধিকার আছে। তাই সংগ্রামী যৌথ মঞ্চও কিন্তু কোনোভাবেই এখান থেকে পিছিয়ে আসবে না। হতে পারে ভয়, হতে পারে লোভ, হতে পারে প্রলোভন, হতে পারে মিথ্যে মামলা, কিন্তু অবশ্যই তার জন্য আইন আছে, আদালত আছে এবং মাননীয় বিচারকগণ আছেন, যারা বা যিনারা সত্য যাচাই করে অবশ্যই তেনারা মূল্য বুদ্ধি বিচার করছেন এবং ভবিষ্যতেও করবেন। এ কথা বলে আজকে ভিডিও শেষ করছি। ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।